শুভেচ্ছা নিন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, বাংলাদেশের জীবনে, বাঙালি জাতির জীবনে আরেকটি মাহেন্দ্রক্ষণ ৫ই আগস্টের পরে আজকে ঘটেছে। ছাত্র জনতা পলাতক ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি ৩২ নাম্বারকে ৩২ নাম্বারে তারা আ ঢুকে পড়েছে। তারা এই ৩২ নাম্বার গুড়িয়ে দেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। অর্থাৎ এতদিন ধরে যে কথাগুলো আমরা গত ৬ মাসে দেখছিলাম যে আওয়ামী লীগ আবারও শক্তি সঞ্চয় করছে, আওয়ামী লীগের প্রতি জামাতের প্রীতি, আওয়ামী লীগের প্রতি বিএনপির প্রীতি, আওয়ামী লীগের প্রতি এই অন্তর্বর্তীকালীন সরকারের কারো প্রীতি, সবকিছু মিলিয়ে একটি আবহ তৈরি করা হয়েছিল যে না সেই অবস্থা নাই, ছাত্ররা এখন বিভক্ত হয়ে গেছে, তারা ডাকলে আর কেউ আসবে না। কিন্তু আজকের এই যেই প্রতিবাদ, আজকের যেই আন্দোলন, আজকের যে বিক্ষুব্ধ ছাত্র জনতার যে অবস্থান ৩২ নম্বরে এবং তাদের যে দাবি সেটিকে ভুল প্রমাণিত করেছে যে ছাত্র জনতা এখনো সজাগ, তারা এখনো আহ লক্ষ্য রাখছেন সকল কিছুর প্রতি। তো আমরা মনে করি আজকের যে শিরোনাম এটি একটি আরেকটি সুযোগ। আওয়ামী লীগ তার সহযোগী এবং অনুরাগীদের প্রতি আর কোনো অনুকম্পার কোনো সুযোগ নাই। এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ পিনাকি ভট্টাচার্য। পিনাকিদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে এবং আমার সঙ্গে যোগ দিচ্ছেন আরেক জনপ্রিয় মুখ সাংবাদিক ইলিয়াস হোসেন। ইলিয়াস, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইলিয়াস, আনমিউট করতে হবে আপনাকে। ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক। অনেকটা ঈদের মতোই অবস্থা। ফ্যাসিবাদের ইলিয়াসকে এত খুশি, ইলিয়াসকে এত খুশি দেখিনি কখনো। দাদা, সব নষ্টের মূল তো দাদা আপনি বুঝছেন। ইলিয়াস কখনো এত খুশি থাকে? কনক হাসতেছে, ও তো হাসে না কখনো। না, এখন ধরেন আসলে দাদা দেখেন যে এই ৩২ নাম্বারটা ধরেন একটা ঐতিহাসিক ভবন, কোনো সন্দেহ নাই, একটা স্মৃতি বিজড়িত ভবন, কোনো সন্দেহ নাই। কিন্তু গত ১৬ বছরে এই ৩২ নাম্বার শেখ মুজিবকে ব্যবহার করে যেভাবে গুম, খুন, মানুষ হত্যা, গণহত্যা, ভুয়া নির্বাচন, দখলদারিত্ব যেভাবে প্রতিষ্ঠা হয়েছে, তো মানুষের ক্ষোভটা যে পড়েছে ওইখানে। এবং ধরেন আমরা যদি সিরিয়ার দিকে তাকাই, জাস্ট আফটার হাসিনার পলায়ন, আমরা যদি সিরিয়ার দিকে তাকাই, দেখেন সিরিয়ায় আসাদের পার্টি নিষিদ্ধ, আসাদের অনুসারীদের ধরে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হচ্ছে, অলমোস্ট এভরিডেই তাদের শাস্তি দেওয়া হচ্ছে। তো আমাদের এখানে ধরেন আমরা এক ধরনের কচ্ছপ গতি দেখতেছি। বিএনপিও এক ধরনের মায়া মহব্বত, জামাতের এক ধরনের মায়া মহব্বত, অন্যান্য রাজনৈতিক দলগুলো এক ধরনের মায়া মহব্বত, এবং আওয়ামী লীগ দেখেন বিভিন্ন জায়গায় যোগ দিচ্ছে, বিভিন্ন দলে তারা আবারও সেই আগের ভূমিকা অবতীর্ণ হচ্ছে। তো আমি যেটি প্রথমেই বলছিলাম যে অনেকে বলছিল না যে ছাত্রদের ঐক্য ভেঙে গেছে, শেষ, এখন এরা ডাক দিলে আর ২০০ লোকে আসবে না, কারণ এরা নিজেরাই মারামারি করতেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আমরা শুনছি। কিন্তু এটা আরেকটা মানে সাইন যে নো, ছাত্র জনতা এখনো ইউনাইটেড এবং তারা ওয়াচডগের ভূমিকায় আছে। এবং সরকারের জন্য এটা কিন্তু এক ধরনের, আমি মনে করি যে একটা সিগনাল যে নো, এইসব করা যাবে না। তো পিনাকিদা, আপনার কাছ থেকে শুনি এই যে সুযোগ, আমি মনে করি এটাকে সেকেন্ড একটা সুযোগ ৫ই আগস্টের পরে আপনার কাছ থেকে শুনি যে আওয়ামী লীগ সহযোগী এবং তার অনুরাগীদের ব্যাপারে আমরা কি করতে পারি, কি করণীয় সরকারের প্রতিটা জেলা উপজেলা পুরো দেশে। না, প্রথম ইয়েটা হচ্ছে যে বিপ্লব বিজয়ের তো কিছু চিহ্ন স্মারক লাগে আর কি। হ্যাঁ, যেমন ধরেন ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গটাকে ভেঙে ফেলা হয়েছিল। আমরা শেখ মুজিবের মূর্তি উৎপাদন করছি, সেটা ঠিক আছে, কিন্তু ধানমন্ডি ৩২ নাম্বার এটা একটা সিগনিফিকেন্ট একটা আইকন ফ্যাসিবাদের। সেই আইকনটাকে ধ্বংস করা আমাদের জন্য জরুরি ছিল। এবং ৫ই আগস্ট আসলে এমন হয়েছিল, এটা তো শুধু আমার জন্য না, সবার জন্যই একটা অপ্রত্যাশিত, হঠাৎ করে বিজয়টা আসছে এবং আমরাও মোটামুটি অপ্রস্তুত, এবং কি করতে হবে তখন বিজয়ের আনন্দে আমরা এতই মাতোয়ারা যে গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা করতে পারিনি। এবং তারপর থেকে আমার মনে হচ্ছিল যে আরে এই কাজটা তো হলো না। এই তারপরে ধানমন্ডি ৩২ নাম্বারে দেখা গেল যে সাগর রুনির ছেলে যে এটা পরিষ্কার করছে, মানে সেটাকে ঘিরে আর একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আরে এটা তো আবার সেটাকে ঘুরে দাঁড়াবে এটা নিয়ে। আমি কিন্তু কনসিস্টেন্টলি, সবাই নিশ্চয়ই লক্ষ্য করছেন, কনসিস্টেন্টলি আমি বলছি ধানমন্ডি ৩২ নাম্বারকে ঘুরাই দিতে হবে। হ্যাঁ, ইভেন আমার ২ এপিসোড আগেও আমি বলছি যে ধানমন্ডি ৩২ নাম্বারকে থ্যাতলায় ঘুরাই দিতে হবে। বুলডোজার শব্দটা আমি
ক্যাটাগরিক্যালি বলছে আমি তো ইঞ্জিনিয়ার না, আমি তো জানি না। আজকে আমাকে বলতেছে ইঞ্জিনিয়াররা যে দাদা এটা বুলডোজার না, এটা এক্সকাভেটর লাগবে। এবং যখন বুলডোজারের কথা বলছি তখন অসংখ্য মানুষজন আমার কাছে ইয়ে করছে, এবং আমি নাম বলতেছি না, কিন্তু একজন ভদ্রলোক সরকারি একজন ইঞ্জিনিয়ার যিনি বুলডোজার এক্সকাভেটর সাপ্লাই দিচ্ছেন আর কি, বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে। আরো আসবে, এখন এসছে, আরো আসবে। তো এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এবং আমি আমি কিন্তু সত্যিকার অর্থে আমি বলি, আমি কিন্তু কল্পনা করিনি যে 32 নম্বর আমরা ঘুরাই দিতে পারবো। আমি এটা মনে করিনি, আমার মনে হয় যে কেউই বোধহয় মনে করেনি। কারণ এটা সেই দিন করা যায়নি, সেদিন করা গেলে হয়তো 5ই আগস্ট করে, 5ই আগস্টের 6 মাস পরে এটা আবার আমরা করতে পারবো। হ্যাঁ, যেখানে আমরা অনেক বিভক্ত হয়ে গেছি, আমাদের শক্তি, আমরা মনে করছি যে আমাদের শক্তি কমে গেছে, জনগণের ঐক্য, আওয়ামী লীগ ফিরে আসছে তার একটা শক্তি নিয়ে, সরকারের প্রতি অনেক বিরূপ বিতৃষ্ণা এটাও জন্ম নিয়েছে, তাদের অদক্ষতা আমাদেরকে ক্ষুব্ধ করছে। এরকম একটা সময় আমরা এটা করতে পারবো, এটা আমি কিন্তু কল্পনা করি। কিন্তু আজকে একটা অসম্ভব একটা বিষয় ঘটে গেল, যেটার সিগনিফিকেন্স মারাত্মক। সেটা সিগনিফিকেন্স হচ্ছে বিপ্লবের আগুন এটা নেবে, বিপ্লব এখনো জিন্দা আছে এবং আমাদের ক্ষত শুকায়নি, এবং আমাদের ঐক্যের যেটা শীর্ষবিন্দু ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেখানে আমরা সবাই সবাই আমাদের আমাদের পরের পথটা হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু ফ্যাসিবাদ যে বাংলাদেশে ফিরবে না এবং ফ্যাসিবাদের আমরা কোনো চিহ্ন রাখবো না, সে ব্যাপারে গোটা জাতি, পুরো জাতি আবার একমত। শুধু কিন্তু আরেকটা জিনিস, শুধু কিন্তু ঢাকায় হয়েছে তা না, খুলনায় হয়েছে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে আর কি। এবং আমি বলছি যে আজকে দাদা আপনার সাউন্ডে একটু সমস্যা হচ্ছে, সাউন্ড অনেক লো হয়ে গেছে হঠাৎ করে। কল আসতেছে, আমি মোবাইল থেকে ঢুকছি তো। জি, আমি যে বলতেছি যে আমাকে যোগাযোগ রাখতে হচ্ছে অনেকগুলো জায়গায় মাঝে মাঝে। তো যাই হোক, ইঞ্জিনিয়ার সাহেব ফোন করছে, বোধহয় ইয়ের সঙ্গে। তা আমি আবার পরে ঢুকবো। হ্যাঁ, আমার কিছু আসি, চালান, আমি আবার আসতেছি। জি জি, ইলিয়াস আপনার কাছ থেকে একটু শুনি যে কি কি অবস্থা মনে করছেন, এই যে ছাত্র জনতা যে ঠান্ডা হয়ে যায়নি, তাদের মধ্যে যে বিপ্লবের যে স্পিরিট, আমরা ঠিক 6 মাসের মাথায় কিন্তু আবারও দেখলাম, ঠিক 6 মাসের মাথায় 5ই ফেব্রুয়ারি। না, আপনার প্রথম ইয়েটা বলে নেই যে আপনি শুরু করেছেন যে 32 নাম্বার একটা ঐতিহাসিক ইয়ে, এটা পরিষ্কার করা দরকার যে ইন হোয়াট সেন্স, এটা কি নেগেটিভ না পজিটিভ সেন্স। এই 32 নাম্বার হচ্ছে সেই জায়গা যেখানে বসে পাকশাল তৈরি করা হয়েছে। এই 32 নাম্বার সেই জায়গা যেখানে সারা বাংলাদেশ যখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর একটা কি বলবো যে একটা খুব নিরাপদ আশ্রয়স্থল ছিল হচ্ছে 32 নাম্বার। এখানে কেউ যেতে পারতো না, এটা সবাই জানতো। শেখ মুজিবের বাড়ি, তখন তো শেখ মুজিব বঙ্গবন্ধু ছিল, তো বঙ্গবন্ধুর বাড়ি, এই বাড়ি হচ্ছে যা হচ্ছে এর হচ্ছে খুব নির্যাতিত নিপীড়িত অবস্থায়। কিন্তু পরবর্তীতে জানা গেল যে তাদের পরিবারকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। শেখ রেহানার সাথে পাকিস্তানের সেনাবাহিনীর কিছু সদস্যের অনেক অনেক খবর টবরও পরবর্তীতে বেরিয়েছে, 1500 টাকা ভাতার বিষয়গুলো বেরিয়েছে। সজীব ওয়াজেদ জয় জন্মের সময় আপনার হাসপাতালে এই এটা কি হলি চাইল্ড বোধহয় সম্ভবত, সেখান থেকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে তাকে সেনাবাহিনীর পাহারায় তার জন্ম হয়েছে। এই 32 নাম্বার থেকে হেলিকপ্টার নিয়ে যে তারপরে শেখ মুজিবের বাবা তখন টঙ্গিপাড়াতে অসুস্থ হয়, তাকে হেলিকপ্টারে এনে ঢাকায় পিজি হাসপাতালে আপনার চিকিৎসা দেওয়া হয়েছে। সো এইটা এই বাংলাদেশের মানুষের জন্য কখনো কোনো কাজ বয়ে আনে নাই। রক্ষী বাহিনী থেকে শুরু করে সবকিছু সদর দপ্তর হিসাবে কাজ করেছে। এটা বাংলাদেশের ফ্যাসিবাদের একটা সিম্পটম হচ্ছে 32 নাম্বার। যে কারণে এটার ঐতিহাসিক আসলে মীর জাফরের যেমন ঐতিহাসিক আলোচনা আছে, এটা নিয়েও সেই আলোচনা। এটার পজিটিভ আমি অ্যাকচুয়ালি ইলিয়াস ধরেন এই বিষয়গুলো তো ধরেন আমিও জানি, জাস্ট মানে ওভারঅল আমি বলছিলাম আর কি। না, আমি জনগণের স্বার্থে, কারণ স্পেশাল কোনো অনুকম্পা থেকে বলা হচ্ছে না, বলা হচ্ছে একটা ঐতিহাসিক ভবন, এইসব কর্মকাণ্ড এখানেই সংঘটিত হয়েছে। আজকে আমাদের একজন বুদ্ধিজীবী আছে যিনি ভিডিও এডিটর থেকে সাংবাদিক হয়েছেন। আমরা টেলিভিশনটার নাম বলতে চাই না, এটার সাথে আমাদের অনেক আবেগ অনুভূতি জড়িয়ে আছে। সে টেলিভিশন কর্তৃপক্ষকে বলবো উইদিন 24 আওয়ার্সের মধ্যে তাদের একজন ভিডিও এডিটর কাম সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, তাকে খুব দ্রুত টেলিভিশন থেকে সরাইতে হবে। এটা যদি না সরানো হয় তাহলে আমরা ওপেনে কথা বলতে বাধ্য হব।
এটা নিয়ে যারাই কথা বলছে সেই মানুষগুলোর চেহারা আমরা চিনি, তারা সরাসরি আওয়ামী লীগের লোক, এখন সুশীল একটা ভাব ধরে এটার পক্ষে কথা বলার চেষ্টা করছে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনি ছাত্র জনতার যে কথাটা বলেছেন, অবশ্যই ছাত্র জনতা এখানে মাঠে নেমে এসেছে, কিন্তু আমি খুবই খুশি হতাম যে আমরা প্যারিসে বসে কিংবা নিউ ইয়র্কে বসে এইটার বিভিন্ন ধরনের কারা কি করবে কি হবে আজকে 32 নম্বরে এই যে কানেকশন গুলো করাচ্ছি, সেটা মনে হয় ছাত্রদের যে নেতারা এখন সরকারের পার্ট, তাদের কাছ থেকে আসলে আরো ভালো হতো। আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি, ছাত্ররা এটা বোঝা উচিত যে মানুষ আসলে কি চায় সেটা বুঝতে মনে হয় তাদের একটু সমস্যা হচ্ছে। তারা তাদের মধ্যে অন্তত একজন প্রতিনিধি যদি এখানে আজকে লিড দিত, এটা আমাদের চোখে দেখতে আরো বেশি আমাদের ভাল লাগতো, এটা আই স্মুদিং মনে হতো, আই সুদিং হতো। কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এই দুইটার ব্যাপারে জিরো টলারেন্স, সেটা তারা আজকে বুঝিয়ে দিয়েছে। কিন্তু ছাত্ররা আমার মনে হয়েছে যে তারা মনে হয় একটা রাজনৈতিক দল গঠন করতে চায়, তারাও বিএনপি, জামাত, আওয়ামী লীগের মতো এরকম তথাকথিত মানে রাজনীতির যে ধারা আমাদের দেশে চলছে সেই ধারায় গা ভাসিয়ে দেওয়ার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখান থেকে আমি মনে করি যে ছাত্রদের আজকের এই দৃশ্যটা দেখে অন্তত বোঝা উচিত যে আমরা বাংলাদেশের মানুষ কি চাই, এবং ছাত্রদের কাছে আমরা সেই জিনিসটাই নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা করি যেটা বাংলাদেশের মানুষ চায়। তো আমার বিশ্বাস তাদের অবশ্যই ছাত্রদের এই যে 32 নম্বর গুড়িয়ে দেওয়ার সাথে ছাত্রদেরও নেতাদের সাথে দু একজনের সাথে কথা হয়েছে, তারাও এটার সাথে একমত এবং তারা এটার সাথে একাত্মতা ঘোষণা করেছে। কিন্তু আমার মনে হয় সামনে থেকে নেতৃত্বটা দিলে আরো বেশি ভাল লাগতো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি অ্যাড করি, একটা বিষয় অ্যাড করি। আপনি দেখেছেন যেটি আমরা বলতে চাচ্ছি যে আমরা গত 6 মাসে কিন্তু আমরা দেখছি যে সরকারের ভেতরের একটা অংশ আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগকে ঘিরে এক ধরনের অনুকম্পা, এক ধরনের ভালোবাসা, এক ধরনের গণতন্ত্রের কথা, আমরা একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দল কিভাবে নিষিদ্ধ করি, ওরে বাবা, মানে দরদ উঠলে উঠতেছে। অর্থাৎ আমরা জাস্ট ভুলে গেছি যে আমাদের উপর কি পরিমাণ মানে জুলুম চালানো হয়েছিল, কি পরিমাণ অত্যাচার চালানো হয়েছিল। তো এই ঘটনাটা তো একটা আবার প্রমাণ করলো, একটা সুযোগ দিল কিন্তু যে আওয়ামী লীগের সহযোগী যারা আওয়ামী লীগের লেসপেন্সার, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, রাজনীতিবিদ, এদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নেয়ার, এদেরকে চিহ্নিত করার। আপনি কি মনে করেন? না, একটা জিনিস দেখেন, এই যে 21শে বইমেলাতে একটা ডাস্টবিন বানানো হয়েছে শেখ হাসিনার ছবি দিয়ে। ওরে তো পাবলিক টয়লেট পর্যন্ত বানানো দরকার, ওর ছবির উপরে মানুষের মানে মলমূত্র ত্যাগ করা উচিত। ও এর চাই জঘন্য, এইটারও মানে আসলে না, ও এটারও মানে যোগ্য না, এর চাইতে জঘন্য জায়গায় ওকে রাখা উচিত। কিন্তু সেটা নিয়েও আপনি দেখেন বাংলাদেশের মেইন স্ট্রিমের পত্রিকা পর্যন্ত যে এই বইমেলা হচ্ছে খুব পবিত্র জায়গায়, এখানে শফিকের মতো একজন মানুষ সে কিভাবে এটা করলো, এই ন্যারেটিভ গুলো কিন্তু দাঁড় করিয়ে তারা কিন্তু মানে বই মেলাটাকে খুব বেশি করার চেষ্টা করছে না, তারা শেখ হাসিনাকে গ্লোরিফাই করার চেষ্টা করছে, শেখ হাসিনাকে নিয়ে যাতে আর কোনো ধরনের এই ধরনের কাজ না হয় এটা চেষ্টা করে যাচ্ছে। আমি আপনার এই লাইভে ঢোকার আগে মিসেস পাশার সাথে কথা হচ্ছিল, যে পাশা 1975 সালের 15ই আগস্টের একজন সূর্য সন্তান, এই বাংলাদেশের অত্যন্ত অকুতোভয় সাহসী একজন মুক্তিযোদ্ধা। তিনি আমাকে বলছিলেন, ধন্যবাদ দেওয়ার জন্য ফোন করেছেন, তো তখন তিনি বলছিলেন যে দেখেন ইলিয়াস, দেখো আমার মেয়েটাকে ওরা মেরে ফেলেছে, আমি এই মেয়েটাকে নিয়েই বেঁচেছিলাম বলে তিনি কান্না করছিলেন। খুব কষ্ট হচ্ছিল কনক ভাই। ধরেন আমরা এই 15ই আগস্টের ঘটনাকে নিয়ে শেখ হাসিনাকে এই সারা জীবন এই এক ঘটনা দিয়ে, কিন্তু যদি নাকি ধরেন আমি যদি ওই 15ই আগস্টের ওই জায়গায় থাকতাম, আমি মনে করি শেখ মুজিবের বিচার হওয়া দরকার ছিল, বাংলাদেশের মানুষ জানা দরকার ছিল যে শেখ মুজিব কি কি অপরাধ করেছে। এই এতগুলো মানুষ মেরে কিন্তু তাদের প্রতি একটা সহানুভূতি তৈরি করেছে, এই সহানুভূতি নিয়েই চলছে। কিন্তু এই যে আমরা তাদের প্রতি সহানুভূতিশীল, সারা বাংলাদেশে তারা কত মানুষের সন্তান বলেন আপনি, পাশার স্ত্রী কি করেছিল, পাশার মেয়ে কি করেছিল, তাকে ট্রাকের নিচে চাপা দিয়ে তারপরে মেরেছে, এটা মানুষের সামনে বলতেও পারে নাই। বজলুল হুদা, তাকে মৃত্যুর পরে তাকে জবাই করা হয়েছে, তাকে মানে জবাই করে হত্যা করা হয়েছে, মানে এত নৃশংসভাবে মারার তো দরকার নাই। শেখ হাসিনা কি করতে পারে সেটা আমরা বহু ইতিহাস জানি। সবশেষ যেই একটা
এই ফোন রেকর্ড আপনার ঘুরে বেড়াচ্ছে। শেখ হাসিনা দেখেন হেলিকপ্টার থেকে গুলি করার জন্য যে নির্দেশ দিচ্ছেন সরাসরি শেখ হাসিনা। এই যে ছোট বাচ্চাটা মারা গেল সেটার জন্য তো শেখ হাসিনা দায়ী। অতএব আমরা এই যে এই অল্পতে খুব কি বলে যে তুষ্ট হয়ে যায় এবং অল্পতে সব অতীত ভুলে যাই, এটার কারণে আমাদেরকে এই অতীতে বহু মূল্য দিতে হয়েছে এবং ভবিষ্যতে মূল্য দিতে হবে। সো ওই জায়গাগুলো যেন না হয়, আবার যেন আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এই দুইটা জায়গাতে যেন আমরা সবাই একমত থাকি। এবং এই যে ছাত্রদের ভেতরে যে বিভাজন তৈরি করার চেষ্টা করা হয়েছে, আপনি যে কথাগুলো বলছিলেন যে ছাত্রদের ভেতরে এক নাই, ছাত্রদের ভেতরে, আরে ভাই পৃথিবীর ভেতরে মানুষ একটা খুবই এদের সহজাত একটা স্বভাবসুলভ একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষের ভেতরে নানান বিষয় নিয়ে মত পার্থক্য থাকবে। বিএনপির ভেতরে থাকবে, জামাতের ভেতরে, বিশাল বড় বড় রাজনৈতিক দল, তাদের দলের ভেতরেই সমস্যা। দুইটা দল প্যারালালি চলতে গেলে তো তাদের মধ্যে অনেক সমস্যা থাকবে। সো সেই জায়গাটাতে আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই ছাত্রদের ভেতরে কিছু বিষয় নিয়ে মত পার্থক্য থাকার কারণে তাদেরকে বলা হচ্ছে তাদের ঐক্য ভেঙে গিয়েছে। সো এই ঐক্যগুলো যে ভেঙে যায় সেটার একটা নিদর্শন এটা। এবং ছাত্রদেরও চিন্তা করা উচিত যে তারা এখনো কি করবে। আমরা এখনো ছাত্রদের প্রতি সম্মান রেখেই কথা বলছি, তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। 5ই আগস্ট তারা যেটা করে দেখিয়েছে, এটার জন্য তারা ভবিষ্যতেও যদি ছোটখাটো কোনো ভুল করেও থাকে, ইভেন কি ব্যক্তিগতভাবেও যদি আক্রমণ করে থাকে আমাদেরকে, আমি অন্তত আমার জায়গাটা পরিষ্কার করি, আমি ছাত্রদের প্রতি যথেষ্ট সম্মান দেখাবো এবং তাদের প্রতি সেই সম্মান রেখেই বলছি যে আজকের ঘটনায় তাদের আমার মনে হয় এই চিন্তা করা উচিত যে আসলে তারা কি করবে। আওয়ামী লীগের ব্যাপারে যত বেশি তারা, আপনি দেখেন আজকে সারা বাংলাদেশ এক হয়ে গিয়েছে। সারা বাংলাদেশের মানুষ আজকে সোশ্যাল মিডিয়াতে দেখেন কেউ এটার বিরুদ্ধে নাই, শুধু কতিপয় সুশীল ছাড়া। হ্যাঁ, এর বাইরে সাধারণ মানুষকে আপনি দেখবেন না যে ছোট একটা মিছিল। আর আরেকটা জিনিস কনক ভাই বলে রাখি, আমি পরে বলি, যদি আপনি বলেন প্রশ্ন থাকে। না, আমি বলছিলাম যে ধরেন আমাদের এই যে সংবাদ মাধ্যমগুলো আছে, পত্রিকা বলেন, মিডিয়া বলেন, এই টেলিভিশন বলেন, এরাও কিন্তু খুব মানে এগুলো আসলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা একটা নিরপেক্ষ অবস্থানে, তারা কিন্তু খুব কৌশলে মানে হাসিনা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, বিভক্তি ধরিয়ে দেওয়ার কাজ করছে, এক ধরনের মানে ধরেন যে এই হাসিনা ফিরে আসবে এই ব্যাপারটা কিন্তু তারাই এস্টাবলিশ করছে নানাভাবে, এবং যেটা আমি মনে করি যে সকল সমস্যার মূল। মানে আপনি যদি দেখেন হাসিনা আজকে যে টেলিফোনে যে বক্তব্য দিল, কোনো অনুকম্পা নাই, কোনো অনুশোচনা নাই। এর মধ্যে আপনি দেখেছেন যে সে অমুকের হাত ভেঙে দাও, অমুকের বাড়ি পোড়ায় দাও, ওদের বাড়ি ঘর, আমাদের বাড়ি ঘর আছে, ওদের বাড়ি ঘর নাই, যত রকমের কথা। সে ক্ষমতায় থাকতে যেমন প্রধানমন্ত্রীর অবৈধ প্রধানমন্ত্রীর চেয়ারে বসে সে যেমন বলছিল যে আগুনে ফেলে দাও এদেরকে, যারা আগুন জ্বালাইছে তাদেরকে আগুনে পোড়ায় দাও, আগুনের মধ্যে ফেলে দাও, এখনো কিন্তু সে সেম টোনে কথা বলতেছে এত হত্যাকাণ্ডের পরেও। এখনো সে ঠিকানা কার কোথায় পরিবারের লোকজন আছে তাদেরকে পর্যন্ত ই করে। আমরা আজ পর্যন্ত বলি নাই যে কারোর অন্যায়ের জন্য তার পরিবারের মানুষকে, যদিও আমাদের পরিবার, আপনার নিজের বোন জেল খেটেছে, আমার পরিবারের লোকজনের উপর নানানভাবে টর্চার করা হয়েছে, কিন্তু আমরা আজ পর্যন্ত বলি নাই যে কারোর অন্যায়ের জন্য কারোর পরিবারের উপরে হামলা করা হোক। তিনি কিন্তু এখনো বলছেন কোন জজের, কোন এই সমন্বয়কের পরিবারের কে কোথায় আছে এগুলো লিখে রাখতে, এগুলো সব হিসাব নেওয়া হবে। তো আপনি কি মনে করেন এই যে ধরেন এখন আমাদের রাজনৈতিক দল, বিশেষ করে প্রধান রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত, তাদের আসলে আমার মনে হয় যে তাদের ভাবনাটা আবার মানে রিথিঙ্কিং করার একটা সুযোগ আসছে আর কি। তারা যেভাবে ভাবছিলেন, আপনি কি মনে করেন? আপনার কি না, পরামর্শ? তা তো অবশ্যই। আমি ধরেন সমস্যাটা হয় কি, বাংলাদেশের মানুষের ভেতরে একটা চরম আকারে প্রতিযোগিতা কাজ করে। এই প্রতিযোগিতাটা তারা অনেক সময় অসুস্থ ক্ষেত্র প্র্যাকটিস করার চেষ্টা করে। যেমন আমাকে নিয়ে ধরেন, আমাকে যদি আমি একটা জামাতের ব্যাপারে একটা কথা বলি, তখন আমাকে বানানো হয় আমি বিএনপি পন্থী। আবার বিএনপির ব্যাপারে একটা কথা বললে আমাদেরকে বানানো হয় জামাতপন্থী। ভাই আমি জামাতপন্থীও না, বিএনপি পন্থীও না। আমি আবার যদি জিজ্ঞেস করেন যে আমি কোন পন্থী বলতে হবে, তাহলে আমি জামাত বিএনপি পন্থী। কারণ আমরা এক জায়গায় আমরা মানে ঠিক আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগকে যেই দল যত বেশি ছাড় দিবে, আমি সেই দল থেকে তত বেশি দূরত্ব বজায় রাখবো। সো এই জায়গাটাতে ঠিক থাকতে হবে। আজকে যদি নাকি জামাত এবং বিএনপির ভেতরে এই ধরনের কোনো চুক্তি হয় যে তাদের একটা রাজনৈতিক অ্যালায়েন্স থাকবে, তাদের একটা রাজনৈতিক বলয় থাকবে, এই দুই বলয়ের তারা বিভক্ত হোক,
বিভক্ত হয়ে বলুক যে আমরা 5 বছর করে আমরা ক্ষমতায় থাকবো, আমার কোনো সমস্যা নাই, থাকেন। কিন্তু আওয়ামী লীগ এটা এই দেশের কোনো রাজনৈতিক দল না, এটা ভারতের একটা রাজনৈতিক দল, এবং ভারত তাদের সব ধরনের বুদ্ধি, পরামর্শ, নিয়ন্ত্রণ সবকিছু তাদের হাতে। সো আমি তাদেরকে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল মনে করি না। ভারত মনে করে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন তারাই ক্ষমতায় আছে, এবং এটা সেই 71 থেকে 75 এটাই হয়েছে, এবং এই 2009 থেকে আজ পর্যন্ত সেটাই হয়েছে। বিডিআর হত্যাকাণ্ড দিয়ে শুরু হয়েছে, এখন পর্যন্ত সেটা চলছে। অতএব বিএনপি এবং জামায়াত যতই চেষ্টা করুক যে তারা ইয়ের সাথে, আপনার ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, আমি এই জিনিসটা কোনোভাবে বুঝি না। যে কালকে জামাত ইসলামের আমিরের একটা বক্তব্য একটা পত্রিকাতে দেখলাম, আমি জানি না সত্য কি মিথ্যা, এখানে তিনি বলেছেন যে তারা কখনোই ভারত বিরোধী না। আরে ভাই, ভারত বিরোধী বললে সমস্যাটা কোথায়? এই দেশে মানুষের ভিতরে একটা ভীতি তৈরি করে দেওয়া হয়েছে যে ভারত বিরোধী, ভারতকে সরাসরি যদি করা হয় তাহলে ভারত আর ক্ষমতায় আসতে দিবে না। ভারত এই দেশের ক্ষমতার কন্ট্রোল করে না, 5 জানুয়ারি ভারত ঠেকাইতে পারে নাই। সো এরকম অনেক নির্বাচন হয়েছে। 91-তে তো ভারত কখনোই শেখ খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে চায়নি। এই দেশের জনগণ নিয়ন্ত্রণ করেছে যে কারা ক্ষমতায় আসবে। সো সামনে কেন পারবো না? আমার মনে হয় এই যে একটা জুজুর ভয় যে ভারত, আপনি 25শে ফেব্রুয়ারির ঘটনায় এই যে পিলখানা হত্যাকাণ্ড, ভারত নাকি আমাদের উপরে অ্যাটাক করবে, এই জন্য সেনাবাহিনী, অনেক অফিসারের সাথে কথা বলে এটা শুনলাম। বললাম এত সহজে ভারত বাংলাদেশ দখল করে নিবে? ওরা ওই পাশে সেনাবাহিনী উপস্থিত ছিল, মানে প্রস্তুত ছিল এই জিনিসগুলো করা। হতে রাজনৈতিক দল দুইটা, জামাত এবং বিএনপি, তাদের কাছে অনুরোধ যে আপনারা এই ভীতি থেকে বের হয়ে আসেন। আপনারা যত চেষ্টাই করেন ভারতকে কখনো তার পছন্দের 1 নম্বর তালিকায় আওয়ামী লীগকে সরাইতে পারবেন না। ভারতের পছন্দের 1 নম্বর তালিকায় সবসময় আওয়ামী লীগ ছিল, আছে, সারা জীবন থাকবে। ওই তালিকায় আপনি বিএনপি আর জামাত যত প্রতিযোগিতায় করেন ওই জায়গায় আপনারা যেতে পারবেন না। রাইট। কিন্তু ইলিয়াস, ধরেন আমাদের প্রশাসনে এখনো আওয়ামী লীগের অনুসারী সবাই বসা, আমাদের সেনাবাহিনীর ভিতরে মানে অন্তত ধরেন 15 থেকে 20 জনের মতো একেবারে ডাইহার্ড মানে হাসিনার অনুসারী, যারা হয়তো এখনো হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছে নিবিড় ভাবে, তারা বসা। এবং আজকে তো ধরেন আমি খুব অবাক হইলাম যে যখন 32 নম্বরে দেখলাম যে সেনাবাহিনী যে ঢুকেছে, তো এরা, আমার মনে হয় এটা একটা তদন্ত হওয়া উচিত যে কে পাঠালো, কার নির্দেশে গেল, কি ভূমিকা, আমার মনে হয় এটা একটু দেখা উচিত। আপনি কি মনে করেন? অবশ্যই এটা সেনাবাহিনী যে এখন পর্যন্ত আপনার মানে আওয়ামী লীগের হয়ে কাজ করছে, এর আমি আপনাকে কয়েকটা জিনিস বলি। আলেমদের মুক্তির ব্যাপার, আমার আজকে ওটা নিয়ে একটা লাইভ করার কথা, গতকালকে কথা ছিল, আমি লাইভটা করতে পারি নাই, আমার কিছু সমস্যা হচ্ছিল। আজকে সেই লাইভটা করার কথা ছিল, তো সকালে ঘুম থেকে উঠে তো দেখি ঈদ মোবারক, যেই কারণে ওই লাইভটা আমি বললাম হুজুরদেরকে যে হুজুর আমরা আজকে এটা করলে এই ইস্যুটা আসলে গুরুত্বপূর্ণ ইস্যু, সো আপনার ওই ইস্যুটা আটকায় যাবে। তো আমরা আগামীকালকে ওই বিষয়টা নিয়ে কথা বলবো। এই আপনার এমনিতে তো এখন পর্যন্ত বিচারকদের ভেতরে আওয়ামী লীগের এই লোকজন আছেই। আইন মন্ত্রণালয় এখনো পুরোপুরি একদম, আইন মন্ত্রণালয়গুলোর বেশিরভাগই সচিব, আমলা, এগুলো তো সবই এখনো আওয়ামী লীগের সে প্রেতার তারা বসে আছে। তার উপরে কিছু কিছু বিচারক মামলার আপনার দিচ্ছে, জামিন দিচ্ছেন এই আলেমদেরকে। দেখেন সেই উদিচি, 21শে আগস্ট, 10 ট্রাক, সব তো একই সুতোয় গাঁথা। তো এই আওয়ামী লীগের এই ইন্ডিয়ার এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটা বুঝতে বর্তমান সরকারের আর কত বছর সময় লাগবে? তাদের তো উচিত ছিল যে পরের দিনে এই মামলাগুলো সব বাতিল করে দেয়া, এবং যদি মনে করে যে কোনো ঘটনা নিয়ে তাদের কোনো তদন্ত করা উচিত, তাহলে তারা সেটা নিয়ে তদন্ত করুক। আমার মনে হচ্ছে বর্তমান সরকার থেকে শুরু করে সেনাবাহিনী, আমলা, রাজনৈতিক দল, সবার একটা জায়গাতে তারা ছাড় দিচ্ছে শেখ হাসিনাকে, সেটা হচ্ছে বিডিআর আর আলেম, এই দুইজনাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেই মামলাগুলোতে তারা কোনোভাবেই শেখ হাসিনাকে ওভারটেক করতে চায় না। মানে শেখ হাসিনা যা করেছিল সেটাই মনে হচ্ছে করছে। তো ওইখানে গিয়ে আপনার যখন তাদেরকে ছাড়া হচ্ছে, আপনি জানেন, আপনি এই যে জেলে ছিলেন প্রায় 9 মাস, এই আদালতে যখন আদেশটা হওয়ার পরে সেটা আবার ফের জেল কর্তৃপক্ষের কাছে সেটা আসতে হয়। এই যে আসার মাঝখানে যে সময়টা, এখানে আপনি বের হওয়ার সময় দেখেছেন যে সেখানে ডিজিএফআই এর লোকজন, এনএসআই এর লোকজন, সব গোয়েন্দা সংস্থার লোকজন থাকে, এবং তাদের ক্লিয়ারেন্সের বাইরে এটা করা যায় না। তারা সেটা করতে দিচ্ছে না, তারা সেটা ডিলে করছে, 3 দিন 4 দিন তাদের এই আদালতের কপি যেতে সময় লাগছে। এই জিনিসগুলোতে তারা বাধা দিচ্ছে। অতএব ডিজিএফআই তে এখন পর্যন্ত এই সব আওয়ামী লীগের লোকজন, আমরা এই তালিকা যে আমাদের কাছে আছে এটা আপনাদের বোঝার জন্য আপনাদের সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই।
সো আপনারা কারা কারা আছেন, আপনারা এখন খুব বেশি বিশাল ক্ষমতাশালী আছেন, এই ক্ষমতায় আপনারা থাকতে পারবেন না। আজকের ঘটনা দিয়ে চিন্তা করেন, আপনারা কিন্তু কোনো কিছুই আটকাইতে পারবেন না। আর যদি মনে করেন এখন সেনা শাসন দিয়ে কিছু করে ফেলবেন, ওইটাও আপনাদের পক্ষে সম্ভব না। দেশের মানুষ ওই জায়গাতে নাই আসলে। তো এই আজকের ঘটনায় যারা বুলডোজার করেছেন, আটকেছেন, এবং বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর এই যে গোয়েন্দা সংস্থা মিলে নানান ধরনের গোয়েন্দা তৎপরতা করে তারপর সরকারকে বেকায়দায় ফেলে আবার শেখ হাসিনাকে আনার জন্য পায়তারা করছেন, স্বপ্ন দেখছেন, এই দিবা স্বপ্ন থেকে সেনাবাহিনীকে বের হয়ে আসতে হবে। কারণ আমার মনে হয় না যে সেনাবাহিনী আজকে যদি চাইতো তাইলেও এইখানে এইটা বাঁচাতে পারে। সেনাবাহিনী না, সেনাবাহিনীর ধরো 10 থেকে 15 জন অফিসার বা সর্বোচ্চ 20 জন। না ভাই, আপনি এটা বলবেন কিভাবে? ওয়াকারের নিজের ঘরের মধ্যে এখন পর্যন্ত শেখ মুজিবের ছবি। আপনি সেনাবাহিনীকে বাঁচায় বলবেন? সেনা প্রধান যদি এটা হয়, আমরা সেনাবাহিনীকে বলবো কিভাবে যে আসলে একদম পুরো সেনাবাহিনীকে ধরে কথা বলতে? ইচ্ছা করে সবাইকে ধরেই কথা বলি। আমরা এটা জানি যে এখনো সেনাবাহিনীর ভেতরে অনেক ভালো মানুষ আছেন, কিন্তু আমি তাদেরকে বলবো যে দেখেন, আপনারা আপনাদের সেনা প্রধানকে বুঝান, এবং এই যে ডিজিএফআই প্রধান থেকে শুরু করে যারা যারা ডিজিএফআই তে ঝামেলা করছে তাদের আমার মনে হয় মানে এই পরামর্শটুকু দেওয়া উচিত যে মানুষ ওই ইয়ের মধ্যে আসলে এখন নাই। সেনাবাহিনীকে ঠিক হইতে হবে। 14 নির্বাচন, 8-এর নির্বাচন থেকে শুরু করে সেনাবাহিনী যেসব ঘটনাগুলো ঘটিয়েছে সেগুলো এই দেশে আর ঘটতে দিবে না বাংলাদেশের মানুষ। এবং কিছু কিছু ধরো আমরা দেখছি যে অবসরপ্রাপ্ত অনেকে নানা রকমের স্ট্যাটাস দিচ্ছে এখন, ধরো ইকবাল ভূঁইয়া। আর ইকবাল করিম ভূঁইয়া 14 সালে তার ভূমিকা কি ছিল, 14 নির্বাচনের কি ভূমিকা ছিল, তারপরে এরশাদকে নির্বাচনে আনতে কে বাধ্য করছিল, উনি আবার ধরেন ওনার অপরাধ সব আড়াল করে এখন মহান সাজার চেষ্টা করতেছে। ভাই, খালেদা জিয়ার বাড়ি থেকে বের করেছে কার সময়? ইকবাল করিম ভূঁইয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল, 2টা অথবা 3টা পাওয়ার প্ল্যান্ট ছিল। পাওয়ার প্ল্যান্ট কারা পেয়েছে শেখ হাসিনার কাছ থেকে? ইকবাল করিম ভূঁইয়া সম্ভবত তখন আর্মি চিফ ছিল না, সম্ভবত উনি তো সেনাবাহিনীর জেনারেল তখন, সেনাবাহিনীর জেনারেল, হ্যাঁ, গুরুত্বপূর্ণ পজিশনে ছিল। তো ইলিয়াস ধরেন আর দুই একটা বিষয় একটু কথা বলি, পিনাকিদা আশা করি জয়েন করবে এর মধ্যেই। ধরেন আমাদের রাজনৈতিক, আচ্ছা এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু বলি যে জেলে যারা আছে, নিয়ে ব্যস্ত আছে ভাই। হ্যাঁ, জেলে যারা আছে তারা কিন্তু বেশ আরামায়েশই আছে বলা চলে, এবং আপনি যদি নেতাদের বিভিন্ন কথাবার্তা দেখেন, আমি তো এবং সালমান এফ রহমান তো জেলখানার ভেতর থেকে টেলিফোনেই অনেক রকমের অসন্তোষ তৈরি করছে, আপনি তো জানেন। তো এই জায়গাটা আমাদেরকে অ্যাডজাস্ট করা দরকার, সরকারের আর একটু কঠোর হওয়া দরকার বলে মনে করি। আপনার কাছে কি তথ্য আছে? আমার মনে হয়, আমি যতটুকু জানি, আমি কালকেও এটা নিশ্চিত হচ্ছিলাম, শুধুমাত্র নারী তারা নিতে পারছে না, নারীদের মানে রিকুইজিশন আছে কিন্তু নারীর এটা অ্যালাউ করছে না এখন পর্যন্ত। এই ছাড়া তারা মদ থেকে শুরু করে সবকিছুই পাচ্ছে ভেতরে। তো এই জেলখানার ভেতরে নিয়ে যদি তাদেরকে এভাবে আরামায়েশ করতে দেওয়া হয়, এবং হত্যা মামলার যেসব আসামিরা আছে তাদেরকে সবাইকে ধরাও হচ্ছে না, এই জায়গায় একটা মনে হচ্ছে সরকারের শৈথিল্যতা কাজ করছে। এই জায়গাগুলো তো অবশ্যই আমার মনে হয় ওই যে যেটা বললাম শুরুতেই, যে ছাত্রদের আরো বেশি তৎপর হওয়া উচিত, এবং ছাত্রদের বোঝা উচিত যে এই জায়গাগুলোই তাদের মূল পুঁজি। ছাত্ররা যদি মনে করে যে কয়েক হাজার কোটি টাকা ইনকাম করে নিয়ে তারপরে তারা বিশাল আকারে কিছু করে ফেলবে, ওটা দিয়ে শুধু একটা কাজই করতে পারবে, এই সরকার অন্য একটা সরকারের কাছে নির্বাচন দিবে, নির্বাচন দিয়ে আসিফ নজরুলের মতো বউ বাচ্চা নিয়ে তারপরে সব আমেরিকায় চলে যাবে, সেখানে গিয়ে সারা জীবন বসে খাইতে পারবে, এটা সত্যি কথা। কিন্তু যদি মনে করে যে না, আসলে রাজনীতি করতে চায়, দেশের মানুষের পাশে থেকে কিছু করতে চায়, দেশে থাকতে চায়, তাহলে তাদের দেশের মানুষের টোনেই কথা বলতে হবে। দাদা, আপনাকে প্রক্সি দিতে যায় আমার অনেক কথা বলতে হয়েছে, এবার আপনি বলুন। আপনাকে ধন্যবাদ, আপনি জয়েন করছেন। দাদা সর্বশেষ আপডেট কি 32 নম্বরে? না, ভাঙাভাঙি চলতেছে। কয়েকটা জিনিস হচ্ছে, ভিতরে আগুন লাগাই দিছে, তো আগুন মধ্যে তো ভাঙা মুশকিল। আর আরো অনেক বুলডোজার এবং এক্সকাভেটর চলে আসছে, তো আর ভিতরে লোকজন অনেক, ওদেরকে না সরাইলে ওগুলো জিনিসপত্র যদি ভেঙে আবার উপরে পড়ে তাহলে তো সমস্যা। তো যাই হোক, এই সব মিলে চলছে, চিন্তার কোনো কারণ নাই, রাত্রে সাফা হয়ে যাবে আর কি, রাত্রের মধ্যে সাফা হয়ে যাবে। এখন আমরা কি করব, ওই জায়গায় আমরা কি করব? তো আমি তো একটা প্রস্তাব দিচ্ছি যে ওইখানে 2013 সালের 5ই মেতে যে সমস্ত শহীদ শাপলা চত্বরে শহীদ হয়েছেন তাদের স্মৃতিতে একটা মসজিদ করা যায় কিনা, আলেমদের সাথে কথা বলতে হবে। আর কি কি করা যায়, অনেকে বলছে স্মৃতিসৌধ করা,
অনেকে আবার বলছে যে দাদা আমার একটা খুব ভ্যালিড একটা পরামর্শ আছে। এটা করলে এটা টিকে থাকে। মসজিদ ওরা ভেঙে ফেলে, মসজিদ থাকবে না। আমি চাই একটা মন্দির হোক ওই জায়গায়। তাহলে কাজ করবে, মন্দির ভাঙলে তখন আমরা বলবো যে মন্দির ভাঙতেছে। আচ্ছা, তাহলে এক কাজ করা যায়, একটা শিব মন্দির করা যায়। হ্যাঁ, শিব পিনাকি মানে তো শিব, জানো তো? হ্যাঁ, শিব মন্দির করা যায়। প্রস্তাব দিয়ে দাও আর ইলিয়াস প্রস্তাব দিলে হয়ে যাবে। হ্যাঁ, পিনাকি মন্দির। হ্যাঁ, কেমন হয়? ভালো না? মানে ওই হাসিনা যেভাবে চিন্তা করে আসলে এইভাবেই চিন্তা করতে হবে। ওই যে দেখলেন না যে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে হবে, এটা আবার ছবি তুলতে হবে যেন বলা যায় ট্রাম্পের ছবির উপরে হামলা করছে। এই জন্য মন্দির হইলে বলতে হবে যে এই দেখো, ইন্ডিয়াতে বলতে হবে দেখো হাসিনা এখন মন্দির ভাঙা শুরু করছে। তাহলে কি পিনাকি মন্দির হবে? পিনাকি ভট্টাচার্য না, পিনাকি মানে তো শিব মন্দির একটা করা যেতে পারে। শিব মন্দির জয়যুক্ত হয়েছে। দাদা, এই যে আপনি যখন ছিলেন আমরা কয়েকটা প্রসঙ্গের কথা বলছিলাম, এই প্রসঙ্গটা আমি একটু শেষ করতে চাই, আর বেশি লম্বা করতে চাই না। যে ধরেন আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু ধরেন এখনো সেই 2008-এর যে আগের রাজনীতি, মানে 2008 সালের আগের যে পুরাতন রাজনীতির ওই ফর্মেটেই ভাবছি অনেক কিছু। আমার মনে হয় এই যে পরিবর্তন যাতে হচ্ছে, মানুষ যে এখন বাংলাদেশের গণমাধ্যমের চেয়ে অনলাইনের উপরে ডিপেন্ডেন্ট, সোশ্যাল মিডিয়ার উপরে অনেক বেশি নির্ভরশীল, অনেক বেশি ট্রাস্ট করে, এই জায়গাটা ধরেন এখন এই যে আমি যদি বলছি যে আওয়ামী লীগের সহযোগী এবং অনুরাগীদের কোনো অনুকম্পার সুযোগ নাই আর না, আমাদের একদমই নাই। কারণ আমরা তো 6 মাস দেখলাম ওদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই। ওরা যে ক্ষমা চাবে, ওরা যে বুঝবে যে আমরা ভুল করছি, এই জিনিসটা তোদের মধ্যে নাই, কোনো রিমোর্স নাই। তো সেই জায়গাটায় কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? কারণ বিভিন্ন জেলায় ধরেন এখনো অনেকেই ধরেন আওয়ামী লীগের নেতা হয়ে, বিএনপি নেতা হয়ে গেছে, কেউ জামাতের নেতা হয়ে গেছে, নানাভাবে এদেরকে তারা শেল্টারে ঢুকে তারা আবার আগের অ্যাক্টিভিটিতে চলে গেছে। আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের সাংবাদিকরা কিন্তু খুব কৌশলে ছাত্রদের মধ্যে ভেজাল লাগাচ্ছে। প্লাস আজকে যে সেনাবাহিনীর সেখানে হঠাৎ করে গেল, কার নির্দেশে গেল, সেটারও একটা তদন্ত হওয়া প্রয়োজন নিশ্চয়ই। আপনি বলেন। না, আমি তো ইলিয়াসের সাথে ওই লাইভে বলছি যে সেনাবাহিনী 8 টু সিভিল পাওয়ার এখানে ডিপ্লয়েড আছে। সো আমি নিশ্চিত হয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা সরকার থেকে সেনাবাহিনীর কোনো সাহায্য চাওয়া হয়নি। তো সেনাবাহিনী নিজ উদ্যোগে গেছে, এটা ওয়াকারের নির্দেশে গেছে। ওয়াকারকে ব্যাখ্যা দিতে হবে কেন সেনাবাহিনীকে তারা এখানে পাঠাইছে। তবে সেইখানে যে সেনা অফিসার এবং সৈনিকেরা ছিল তারা যথেষ্ট যৌক্তিক আচরণ করছে এবং তারা ফিরে গেছে কোনো ঝামেলা না করেই। তো আমরা ধন্যবাদ জানাই ডেফিনেটলি এখানে কোনো ঝামেলা না করার জন্য। আমরা পুলিশকে ধন্যবাদ জানাই, কারণ পুলিশ ওইখানে কোনো ঝামেলা করেনি এবং তারা ছাত্র জনতার উপস্থিতির পরে এখান থেকে সরে গেছে জায়গা ছেড়ে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আর নতুন রাজনীতির কথা যেটা বললেন, যে দেখেন পুরনো দলগুলো পুরনো রাজনীতি করবে, কারণ পুরনো দিনের মানুষ তো ওনাদের চিন্তা ইয়ে করতে পারবে না। নতুন রাজনীতি যে কিরকম হতে পারে এটা ওনাদের ধারণার মধ্যে নাই। হ্যাঁ, তো আমরা ওনাদেরকে সাপোর্ট করতে চাই, ডেফিনেটলি সাপোর্ট করতে চাই। আমাদের যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে তারা আমাদের সম্পদ, এটা মনে রাখতে হবে। আমি সবসময় তাদেরকে রেসপেক্ট করি, কিন্তু তাদেরকে তো জনগণের আকাঙ্ক্ষা, জনগণের অ্যাসপিরেশন, যে বাচ্চারা রক্ত দিল তাদের আকাঙ্ক্ষাটাকে তো ধারণ করতে হবে। তারা যদি ধারণ করতে না পারে তাহলে তো মুশকিল, তাহলে নতুন রাজনীতি দাঁড়াবে। আমরা কিন্তু ওনাদেরকে হেল্প করতে পারি যে কিভাবে করা যায়, কিভাবে ন্যারেটিভ তৈরি করতে হবে, কিভাবে জনগণের সাথে কমিউনিকেট করতে হবে, কিভাবে রাজনৈতিক কর্মসূচি তৈরি করতে হবে। আমাদের লক্ষ্য যদি হয় 4টা, আমি তো 4টা বলছি। এক, আওয়ামী রাজনীতি বাংলাদেশে চিরতরে নিশ্চিহ্ন করতে হবে। ভারতীয় আধিপত্যবাদ এটা ধ্বংস করতে হবে বাংলাদেশে। 3 নাম্বার হচ্ছে বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই। আর 4 নাম্বার বাংলাদেশের রাষ্ট্র এবং সমাজে ইনসাফ চাই। আমার 4টা ভেরি সিম্পল চাওয়া। এই 4টা চাওয়াতে যেই রাজনৈতিক দলগুলো আসবে আমরা সবাই তাদেরকে হেল্প করবো। হ্যাঁ, কারণ আমাদের সবারই তো চাওয়া এরকম একটা বাংলাদেশ, যেই বাংলাদেশে এই 4টা জিনিস থাকবে। আমরা ডেফিনেটলি, আমার মনে হয় কনক, ইলিয়াস কেউই এটাতে আপত্তি করবে না যে রাজনৈতিক দলগুলো, বৃহৎ রাজনৈতিক দলগুলো আমাদের এই এজেন্ডাটাকে তাদের কমন এজেন্ডা হিসেবে নেবে, তাদের সাথে আমরা থাকবো। এবং দাদা 5ই আগস্টের পরে এই যে 5ই ফেব্রুয়ারি, ঠিক 6 মাসের মাথায় ছাত্র জনতা আবার যাদের যে শক্তি দেখালো, তাদের যেই স্পৃহা দেখালো, তাদের যে ফ্যাসিস্ট বিরোধী যেই
অবস্থানটা নিল, আমার মনে হয় যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দল এই বিষয়টাকে ধারণ করা উচিত। আমাদের জেলা, উপজেলা, থানায় যারা বিগত 16 বছরে ক্ষমতা দেখিয়েছে তাদেরকে ধরে ধরে থানায় দেওয়া উচিত, তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। এবং যারা জেলে আছে তারা টেলিফোনে, ভাই জেলখানা থেকেই তারা নির্দেশ দিচ্ছে বিভিন্ন জায়গায়, আপনি নিশ্চয়ই অবগত আছেন, সালমানের রহমান থেকে শুরু করে অনেকেই। এই জায়গাগুলো নিয়ে আমরা কি করতে পারি? আমি মনে করি তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত। এবং গতকাল আমাকে সেনাবাহিনীর একজন অ্যাক্টিভ একজন মেজর বলছিলেন যে ভাই আমরা অনেক চাঁদাবাজকে, আওয়ামী লীগের অনেক অপরাধীকে ধরে দিচ্ছি, কিন্তু তারা পরের দিনই জামিন পেয়ে যাচ্ছে। তাদের ব্যাপারে এক ধরনের বিশেষ অনুকম্পা আমরা দেখছি। আপনার একটা মন্তব্য নিতে চাই। আমি আরেকটা বিষয় একটু বলতে চাই যে জি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূসের সরকার, এই যে 6 মাস পরে আবার ফুঁসে ওঠা ছাত্র জনতার আবেগকে যে গুরুত্ব দিয়েছে, তার একটা প্রমাণ রাখতে হবে। প্রমাণটা কি? আগামী কালকে একটা এক্সিকিউটিভ অর্ডার জারি করতে হবে যে যে কোন সরকারি অফিসে শেখ মুজিবের কোনো ছবি থাকতে পারবে না। আমরা দেখেছি ওয়াকারের অফিসে আছে শেখ মুজিবের ছবি, এমনকি ক্যান্টনমেন্টের মধ্যেও শেখ মুজিবের মুরাল টুরাল আছে। সমস্ত কিছু অপসারণ করতে হবে এবং এইটা এক্সিকিউটিভ অর্ডার কালকেই দিতে হবে, কারণ কালকে ক্যাবিনেট মিটিং আছে সকালবেলা। ক্যাবিনেট মিটিং এ কালকে অবশ্যই একটা এক্সিকিউটিভ অর্ডার জারি করতে হবে, ক্যাবিনেটের একটা অর্ডার জারি করতে হবে। প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান, প্রত্যেকটা সরকারি দপ্তর থেকে শেখ মুজিবের সমস্ত ছবি অপসারণ করতে হবে। খুবই খুবই ভালো একটা ঘোষণা। ইলিয়াস, আপনি কিছু যোগ করতে চান? আনমিউট করেন। আপনার সুধা সদন থেকে শুরু করে আরো যা যা আছে, যে যে জায়গাগুলো, এগুলো আমার মনে হয় ধূলিসাৎ করে দেওয়া উচিত। ইলিয়াস, সুধা সদন ওয়াজেদ মিয়ার বাড়ি, এটা শেখ হাসিনার না। ওয়াজেদ মিয়া তো ভালো লোক, মানে ওয়াজেদ মিয়া সারা জীবন শেখ হাসিনার মতো একজন দাজ্জাল, একটা খাইস্টা মহিলার সাথে ঘর করে কি যন্ত্রণা পোহাইছে, তার স্মৃতিটা থাকুক। এটা কিছু না। ওয়াজেদ মিয়া আসলে যাবে, কারণ ওয়াজেদ মিয়া যে পরিমাণে কষ্ট ভোগ করছে, ওরা জাহান্নামে আর কোনো কষ্ট আল্লাহ দিবে না। ওর কষ্ট আল্লাহ দুনিয়া থেকে ভোগ করে নিয়ে গেছে। এরকম এক জিনিস যদি নাকি থাকে কারো ঘরে, তাহলে ওর অবস্থা শেষ। এবং দাদা আরেকটা প্রসঙ্গ বোধ আসা উচিত যে আমাদের আওয়ামী লীগের ধরেন 16 বছরে যেসব অনেক সাংবাদিক, অনেক লেখক, বুদ্ধিজীবী যারা আওয়ামী লীগের এই দুঃশাসনকে নানা কৌশলে সমর্থন করে গেছে, এই বইমেলা তাদের বই নিষিদ্ধের কথা বলছি না, কিন্তু তারা আবার ধরেন বই টই লিখে নানা রকমের ফন্দি ফিকির করতেছে, তাদেরকে আমাদের আসলে বয়কট করা উচিত। আজকে তো মাহমুদ ভাই তো একটা খুব চমৎকার একটা কলাম লিখছে, গিরগিটি সাংবাদিকতা। হ্যাঁ, এই যে জয় মামুন এখন বিএনপি প্রেমী সেজে গেছে, এবং হবে কিন্তু। এবং আমি রাজনৈতিক দলগুলোকে বলতে চাই যে আপনাদের তো যাওয়ার দরকার নাই ওদের কাছে। আপনারা তো চেনেন কারা লড়াই করছে, কারা সংগ্রাম করছে, কারা নির্যাতিত হয়েছে, এবং কারা ফ্যাসিবাদের দালাল ছিল। ওদের থেকে দূরে থাকেন, এটা আমার স্বনির্বন্ধ অনুরোধ। এদের থেকে দূরে থাকেন, দরকার নাই ওদের কাছে যাওয়া। ওরা আপনার কিছু অ্যাড করবে না, আপনার বরং ইমেজ নষ্ট হবে। কেউ যদি দালাল সাংবাদিকদের কাছে, দালাল লোকদের কাছে, দালাল প্রফেসরদের কাছে, দালাল বুদ্ধিজীবীদের কাছে যায়, তাহলে আপনার ইমেজ নষ্ট হবে। আপনার জনগণের ইমেজ দরকার, জনগণের সমর্থন দরকার। জনগণের সমর্থন তাদের সাথে আছে যারা এই লড়াই এতদিন ধরে ছিল। হ্যাঁ, আমি এই সুযোগে বলি আর কি, নিশ্চয়ই কনক, ইলিয়াস দুইজনেই লক্ষ্য করছে যে বিএনপির একটা অংশ, সবাই না, আমার পিছনে লাগছে গত কয়েকদিন ধরে আর কি, নানা ধরনের প্রচারণা, এটা সেটা, মেয়ার ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি শুরু করছে। আমি বলতে চাই কি যে করে লাভ নাই। হ্যাঁ, মানে করতে পারেন, আপনারা করতে পারেন, এটা আপনাদের ক্ষতি। মানে ধরেন আমরা তো শত্রু না, আপনাদের বিএনপিরও শত্রু না, আমরা জামাত ইসলামের শত্রু না, আমরা ফ্যাসি বিরোধী যে কোনো রাজনৈতিক দলের জনগণের শত্রু না। আমরা একই সাথে লড়াই করছি, আপনারা আমার আপনজন। কিন্তু আমাদের ডেফিনেটলি কিছু ডিফারেন্স থাকবেই, আমাদের চিন্তার ডিফারেন্স, সবার, আমাদের এই তিনজনেরও ডিফারেন্স আছে। কিছু কিছু জায়গায় ঐক্য আছে, কিন্তু অনেক জায়গাতেই ডিফারেন্স আছে, থাকবেই। আমরা ডিফারেন্স নিয়ে এক জায়গায় কাজ করি, কিন্তু আপনারা যদি আওয়ামী লীগের মতো কাজ করেন তাহলে তো খুবই মুশকিল। দাদা, এই যে আপনি নিশ্চয়ই এটা জানেন যে বিএনপির একটা অংশ মনে করে যে আমরা তো ক্ষমতায় যাচ্ছি, তো বিরোধী দল কে হবে, বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ আসলে খুব ভালো হইতো আমাদের জন্য রাষ্ট্র পরিচালনায়, এইরকম একটা অদ্ভুত ভাবনা তাদের মাথায় আছে। হ্যাঁ, এই একই চিন্তা কিন্তু ভাই এই যে জিয়াউর রহমান করছিলেন কিন্তু,
হ্যাঁ, যে একটা ভালো একটা গঠনমূলক একটা রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য এই হাসিনাকে আনার এই পরামর্শ দিয়েছিলেন। যতটুকু জানি ওই যে এই শাহ মুয়াজ্জেম কি ওই যে প্রধানমন্ত্রী ছিলেন শাহ আজিজ এই পরামর্শ দিয়েছেন, তার পরামর্শে তিনি এটা নিয়ে এসেছিলেন। কোন একটা আরেকটা কারণ আছে, বিএনপি মনে করে যে বাংলাদেশে ইসলামপন্থীদের একটা উত্থান হয়েছে এবং ইসলামপন্থী রাজনৈতিক দল, ইসলামপন্থী জনতা একটা শক্তি সঞ্চয় করে, এইটা ভবিষ্যতে তারা ম্যানেজ করতে পারবে না। তো ম্যানেজ করার জন্য আওয়ামী লীগকে দরকার। হ্যাঁ, এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা। এই ভুল অ্যাজাম্পশনের উপরে দাঁড়ায় তারা সমস্ত অ্যাকশন গুলো নিচ্ছে এবং সেই কারণে তাদের রাজনীতি এটা ভুল হচ্ছে। এটা ধরায় দেওয়া আমাদের কর্তব্য এবং আমরা মনে করি যে ওই 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 ন্যারেটিভটা আওয়ামী ন্যারেটিভ, ওই ন্যারেটিভটা ইন্ডিয়ান ন্যারেটিভ এবং সেই জন্য আমরা সতর্ক করতে চাই যে ওর মধ্যে ঢুকেন না। ওর মধ্যে ঢুকলে আপনার রাজনীতি তো যাবেই, দেশের বিপদ হবে। ধরেন বিএনপির মতো একটা রাজনৈতিক দল, এই দল যদি দুর্বল হয়ে যায়, যথেষ্ট দুর্বল হয়েছে এই আওয়ামী শাসনে, এই দল যদি দুর্বল হয়ে যায় তাহলে তো তার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা বিপদ। এই জিনিসটা আমরা বুঝতে পারতেছে না। হ্যাঁ, আমরা তো চাই না বিএনপি দুর্বল হোক, আমরা চাই বিএনপি সবল থাকুক। এবং দাদা তারেক রহমান সাহেব যে ভাবনায় ভাবছেন বা ওনার বক্তব্যে আমরা যে রিফ্লেকশনটা দেখি, এই রিফ্লেকশনটা কিন্তু মাঠে যারা আছেন, মানে যারা তার দলের ক্যারি ফরওয়ার্ড করতেছে না, আলাদা তো, কমপ্লিটলি আলাদা তো, দেখতেছেন না? মানে তারেক রহমান যেই ভাইব নিয়ে আসতেছে তার বক্তৃতাতে, তার বক্তব্যে, আর মাঠে একদম মাঠে তো আওয়ামী লীগ হয়ে গেছে সব। হ্যাঁ, জাতীয়তাবাদী লীগ হয়ে গেছে তো, তাদের আচার আচরণ বলেন, কথাবার্তা, সবকিছু, ন্যারেটিভ, সবকিছু। জামাতে ইসলামকে গালাগালি, আল বদর বলে গালাগালি, আল বটর বাহিনী বলে আর গালাগালি। হ্যাঁ, জামাতকে দেখতেই পারে না। হ্যাঁ, মানে কনফিডেন্স থাকা ভালো, আবার এতটা ওভার কনফিডেন্স আবার সমস্যা করবে আর কি। 91 সালে আওয়ামী লীগে যেটা হয়েছিল, মানে আমার মনে হয় যে আরেকটু স্লোলি ভাবা উচিত। ইলিয়াস, আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার শেষ মন্তব্য নিতে চাই, তারপর পিনাকিদার মন্তব্য নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো। আচ্ছা, আমি একটু ইলিয়াসকে বলি, ইলিয়াস বইটা পড়ছো? ফুলকুমারী পড়ছো? না দাদা, আমি তো ওই যে বিডিআর নিয়ে এত ব্যস্ত, আমি ওইটা এখনো পড়তে পারি নাই। আমার পড়া শেষ করলে অর্ডার দিছি, আসতেছে। আচ্ছা, পড়া হইলে তাহলে আমরা একটা শো করব। পড়া হওয়ার পরে আপনার বইটা নিয়ে আমরা অলরেডি আপনার এটা নিয়ে আমরা দুইজনই কথা বলতেছিলাম যে আপনার এটা নিয়ে আমরা একটা শো করব। আমি অলরেডি তাদেরকে বলছি যে আমরা এটা নিয়ে একটা শো করব, আলোচনা করব বিস্তারিত ভাবে। তো ইলিয়াস, আপনার শেষ মন্তব্যটা একটু শুনি। এখন করণীয় কি? এই যে নতুন একটা সুযোগ, এই সুযোগকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? সরকারের করণীয় কি? বিরোধী রাজনৈতিক অন্যান্য দলগুলোর করণীয় কি? আমি শেষ করি আওয়ামী লীগের দিয়ে, বাকি কথা দাদা বলুক। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ভাই, আপনারা এই দেশের মানুষ, আপনাদের এই যে আমরা হাসাহাসি করছি, দাদা আজকে বলছিল যে আমি খুব খুশি, আসলেই খুশি, খুব খুশি। আপনাদের যে কোনো ধরনের এই ধরনের ক্রাইসিসে আমি সবসময় খুশি, কারণ আপনারা এই দেশে আজ পর্যন্ত যত বড় বড় ধরনের, যত মানে আর্টিফিশিয়াল যেই হত্যাকাণ্ডগুলো করা হয়েছে, সেটা সেই গান পাউডার থেকে শুরু করে ওই পিলখানা, তারপরে আন্দোলন, হেফাজত, সব জায়গায় নির্মম রসিকতা করেছেন। এই শেখ হাসিনা সংসদে বসে নিজের চোখে দেখেছে, আমি তো তখন ঢাকায়, আমি একদম ভোর 4টা থেকে আমি এই হেফাজতের মাঠে, আমি নিজের চোখে দেখেছি পাশের থেকে লোকগুলি খেয়ে মারা যাচ্ছে। আমি শেষ ছিল আমি লাইভ, আমাদের 21 টিভি বন্ধ করে প্রায় 2-3 ঘন্টা সেদিন বন্ধ ছিল, কনক ভাই মনে আছে নিশ্চয়ই। তো তারপরের দিন শেখ হাসিনা সংসদে গিয়ে বলল যে ওরা রং মেখে তারপরে শুয়েছিল, একটা ক্যাজুয়ালিটি হয়নি। এত নির্মম রসিকতা কোনো মানুষ করতে পারে? তো আওয়ামী লীগের জন্য আমাদের ভেতরে কিন্তু মায়া আছে। আমাকে দিয়ে হাসিনা যেটা করেছে, সেটা ইভেন আওয়ামী লীগের অনেক মানুষ, আপনারা যাকে তাকে ভালোবাসেন, তারাও পারবেন না। যে ধরনের মানে নিষ্ঠুর আচরণ করে, এটা আপনাকে দিয়েও সম্ভব না। তো আমরা শুধু এইটুকুই বলতে চাই যে এই দেশের রাজনীতিকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে শেখ হাসিনা। যে মুজিবুর রহমান খারাপ ছিল না ভালো ছিল, সেটা নিয়ে আলোচনা করতে গেলে ওই দাদার একটা বই আছে, ওইখানেই শুনেন। এই যে এখন বলে না, আজকালকে একটা পোস্ট দেখলাম, সে পোস্টের মধ্যে লেখা হচ্ছে যারা নাকি বীরাঙ্গনা ছিল 71-এর সময়, যারা নাকি মানে
ইয়ে হয়েছিল, যাদের কোনো পরিচয় ছিল না, এরকম কিছু মানুষকে নাকি শেখ মুজিব বলেছে লিখে দিও 32 নাম্বার তাদের ঠিকানা, শেখ মুজিব আমাদের বাবা। এই শেখ মুজিব বিদেশিদের সাথে চুক্তি করেছে তাদেরকে বাইরে পাঠায় দেওয়ার জন্য, সে বাংলাদেশে রাখতে চায়নি তাদেরকে। দূষিত রক্ত বলছে, দূষিত রক্ত বলেছে, এবং এটা এই পিনাকি দাদার ওই বইতে উনি রেফারেন্স সহ এই জিনিসগুলো বলেছেন, আমি এছাড়াও অনেক অনেক বইতে পড়েছি। তো এই তো শেখ মুজিব, তাকে নিয়ে যদি আপনি কথা বলতে চান, এই 32 নাম্বারকে নিয়ে নেগেটিভ কথা বললে অনেক কথা ইতিহাসের একদম সূত্র ধরে ধরে বলে দিব, আমরা সেটা নিয়ে কথা বলতে চাই না, কিন্তু এই কথা আপনারা বলাচ্ছেন। আজকে 32 নাম্বার ভাঙতে মানুষ যেত না যদি আপনি এই কয়দিন আগে 2,500 মানুষ না মারতেন। বিএনপি আপনার পাশে দাঁড়াইতো যদি বিএনপির যে নেত্রী তাকে যদি তার ঘর থেকে আপনি বের না করতেন। এই তারেক রহমানকে দেশছাড়া করেছেন আপনারা। আজকে এই জামাতের উপরে যে ধরনের নির্যাতন হয়েছে, জামাতের একজন শহীদ দেলোয়ার হোসেন সাইদি বলে গিয়েছিলেন, এই দেশের জনগণ তোমাকে টান দিয়ে মামু বাড়িতে নিয়ে ফেলবে, তুমি আজকে মামু বাড়িতে আছো। তো আওয়ামী লীগের লোকজনের আমরা যেটা মনে করি যে একটু মিনিমাম হইলেও আপনাদের অনুশোচনা হওয়া দরকার। বাংলাদেশের মানুষের কাছে এখনো সময় আছে, মাপ চান। যতই এদের কথাবার্তা শুনে ফাল পারেন যে 75-এ যেটা হয়েছে সেটা আমরা হইতে দিব না, আর 75-এ মানুষ নেচেছিল, আজকেও নাচছে, আজকেও আপনারা কিছু করতে পারেন নাই। ভবিষ্যতে এরকম করলে আবারও মানুষ এইভাবে আপনাদের বিরুদ্ধে নামবে, সেই দিনও কিছু করতে পারবেন না। আজকে যারা বেঁচে আছেন তারা চোখের সামনেই দেখছেন যে 15ই আগস্টে মানুষ যে মিষ্টি বিতরণ করেছিল সেটা সত্য কি মিথ্যা। রাইট ইলিয়াস, আমি শুধু একটা বিষয় যোগ করতে চাই। আপনি যে হেফাজতে রক্তের কথা বললেন, রক্ত রং মেখে হাসিনা যে বলল, আপনি নিশ্চয় দেখেছেন আরো নির্মম কথা। সে নিজের নির্দেশ দিয়ে গুম করে বলেছে এরা অভিবাসী হতে যে সাগরে ডুবে মারা গেছে, এরকম বক্তব্য কিন্তু সে দিয়েছে। অথচ সে নিজে নির্দেশ দিয়ে তাদেরকে খুন করেছে, গুম করেছে, মেরে ফেলেছে, বলেছে এরা বোধহয় দেশ ত্যাগ করতেছে, মারা গেছে। তো পিনাকিদা, আপনার কাছ থেকে একটু জানি যে এখন করণীয় কি? আওয়ামী লীগের সহযোগীদের আর অনুকম্পার সুযোগ নাই। এই জায়গাতে আমাদের রাজনৈতিক দলগুলো কি করতে পারে? সরকারের ভূমিকা কি হওয়া উচিত আগামীকাল থেকে? আপনার মন্তব্যটা আমরা জানতে চাই, আপনার বক্তব্যটা জানতে চাই। আমি প্রথম থেকে যখন 5ই আগস্ট হলো তারপরে কিন্তু আমার চিন্তা ছিল যে কিভাবে রিকনসিলিয়েশন করব, কিভাবে তাদেরকে সমাজে এটা আবার ফেরত নিয়ে আসবো, তারা অনুশোচনার মধ্যে দিয়ে, ক্ষমা প্রার্থনার মধ্যে দিয়ে সমাজে ইন্টিগ্রেটেড হবে। কিন্তু সেটা হলো না, এবং আমরা প্রত্যেকেই আমরা একমত যে তাদের মধ্যে অনুশোচনার বিন্দু মাত্র কোনো ইয়ে নাই, এবং তারা জুলাই বিপ্লবকেই বরং প্রশ্নবিদ্ধ করার জন্য তারা নানা ধরনের ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে। সো নো মার্সি। এখন আর কোনো ক্ষমা নয়। বাংলাদেশের ভেতরে বসে যারা আওয়ামী ফ্যাসিবাদের কথা বলবে, সহানুভূতি দেখাবে, ওই শাওন টাউন সহ, যে বলে না কেরা উঠছে, শাওন টাউন সহ যারা বলবে, তাদের সবাইকে জয় বাংলা করে দিতে হবে। এবং আমাদের আগামী 1 মাস ধরে, ওরা 1 মাসের কর্মসূচি নিয়েছে না, আমাদের আগামী 1 মাস ধরে আমাদের কর্মসূচি চলবে এদেরকে জয় বাংলা করা। যদি সেই রকম হয়, আমি তো বলছি, আমি আমার বাহিনীকে বলছি যে বাড়িটা আইডেন্টিফাই করবা, বাড়ির সামনে গরু ফেলাবার জবাই করবা, টাকা দিব, আমরা দিব না, আমরা একসাথে দিব, চান্দা দিব, গরু ফেলাবার জবাই করবো। ক্ষমা চাও। এগুলো ঢাকায় বসে, বাংলাদেশে বসে আওয়ামী ফ্যাসিবাদের দালালি চলবে না। স্টপ, ফুল স্টপ। কাল থেকে দেখবে, এবং কাল থেকে আমাদের অভিযান শুরু হবে। এবং আমরা কি করতে পারি সেটা প্রমাণ আজকে দেখানো হয়েছে, ছাত্র জনতা দেখাই দিছে। তার প্রমাণ চট্টগ্রামে দেখানো হয়েছে। কঠোর নির্মম হইতে বাধ্য করবেন। সমাজে মেশে আওয়ামী ফ্যাসিবাদের দালালি করবেন, তার পক্ষে কথা বলবেন। রাইট। ওইটা, এই যে আমাদের প্রেস সেক্রেটারি শফিক ভাই ডাস্টবিনের যে ছবিটা, এই ছবির পরে কত সুশীলের আহাকার, আহাজারি, আহা, মানে বইমেলার পবিত্রতা নষ্ট হয়ে গেল রে, কি হলো রে, কি অবস্থা আপনি দেখছেন না? আবার যাইতে হবে, আবার ফোন যাইতে হবে। খোদা হাফেজ। তাহলে ভাঙেন তাড়াতাড়ি ভাঙেন। ঠিক আছে দাদা, ভালো থাকেন। থ্যাংক ইউ ইলিয়াস, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য। পিনাকিদাকে ধন্যবাদ। আশা করি আবারও দেখা হবে, কথা হবে। ভালো থাকেন ইলিয়াস। আল্লাহ হাফেজ। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনি আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। ছাত্র জনতা ঠিক 6 মাসের মাথায় 5ই ফেব্রুয়ারি আবারও সুযোগ এনে দিয়েছে এই সরকারকে এবং রাজনৈতিক দলগুলোকে। আওয়ামী লীগের প্রতি আমরা যেন আর অনুকম্পা না দেখাই। একটি রাজনৈতিক দল হ্যান ব্যান ত্যান এসব কথা বলে
তাদেরকে পুনর্বাসনের যেন কোনো চেষ্টা না করা হয়। আওয়ামী লীগ 16 বছরে যে গণহত্যা চালিয়েছে, যে গুম খুন করেছে, যা অপরাধ করেছে, গত 6 মাসে তারা বিন্দু মাত্র তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখি নাই। তারা উপরন্তু তারা এই বিষয়গুলো উল্টা গেম খেলার চেষ্টা করছে, উল্টো অনেকের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। জুলাই আন্দোলনকে তারা নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। এবং আপনারা দেখেছেন গত এই সরকার দায়িত্ব নেওয়ার পরপরই নানাভাবে বিদ্রোহের চেষ্টা করে তারা এই সরকারকে ফেলে দিতে চেয়েছিল, তারা আবার দখল করার চেষ্টা করেছিল, কিন্তু আস্তে আস্তে সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আমরা চাই বাংলাদেশের ছাত্র জনতা অতন্দ্র প্রহরীর মতো একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত সজাগ দৃষ্টি রাখবেন। আওয়ামী লীগের প্রতি যারা অনুরাগী, আওয়ামী লীগের যারা সহযোগী, ছাত্রলীগ যুবলীগের যারা অনুরাগী সহযোগী, তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করব। তাদের যারা ক্ষমতা দেখিয়েছে তাদেরকে আমরা ধরে ধরে পুলিশে সোপর্দ করব। পুলিশ যদি সেখানে কোনো রকমের অনুকম্পা দেখাতে চায় আমরা পুলিশের বিরুদ্ধে অবস্থান নেব। বিচারক যদি তার প্রতি কোনো অনুকম্পা দেখাতে চায় আমরা তার বিরুদ্ধে অবস্থান নেব। অর্থাৎ বাংলাদেশে ফ্যাসিবাদী, স্বৈরাচারী, অত্যাচারী, খুনি কোনো দলের আর কোনো ঠাঁই হবে না। দর্শক, এই চ্যানেলটি যারা দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ